তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা শুরু করছি ভারতের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের রেলের যে বিগত বছরে প্রশ্ন এসেছিল এবং এএলপিতেও তোমাদের যে এক্সামটা হয়েছে 2024-এ, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, এবং আরপিএফ এসআই যেগুলো তোমাদের এক্সাম চলছে, এবং তোমাদের আগের বছরের এনটিপিসি, এএলপি, আরপিএফ সমস্ত এক্সামের যে সমস্ত সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো একটু এক নজরে দেখে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। এগুলো কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন, যেগুলো বারবার কিন্তু পরীক্ষায় এসেছে রেলের, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হচ্ছে, রেলের অ্যাসপাইরেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা কিন্তু আগে থেকে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। আর যদি ভালো লাগে তাহলে তারপর সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? চলো, তোমাদের প্রথম আজকের বেসিক কোশ্চেন থেকে আমরা শুরু করছি। এগুলো কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় এসছে, কোনোটাই ভাববে না যে সহজ আছে বা কঠিন আছে বলে পরীক্ষায় আসেনি, ঠিক আছে? যেগুলো বেশিরভাগ এসছে পরীক্ষায় সেগুলোই আমরা নিয়েছি। তো ক্লাসটা ভালো করে দেখো। ফার্স্ট ক্লাস আমাদের শুরু হচ্ছে এখান থেকে। তার আগে তোমাদের বলে রাখি, ভারতের যে সংবিধান এটা তো তৈরি তো হচ্ছেই, কিন্তু এই সংবিধানের যে গণপরিষদের ধারণা দিয়েছিলেন এটা কিন্তু মানবেন্দ্রনাথ রয় 1934 সালে কিন্তু এই সংবিধানের ধারণা দিয়েছিলেন, ঠিক আছে? অর্থাৎ গণপরিষদের ধারণাটা কিন্তু দিয়েছিলেন। আর ভারতের সংবিধান হচ্ছে সবথেকে বড় এবং লিখিত সংবিধান, ঠিক আছে? আর ভারতের এই যে লিখিত সংবিধান, এই ধরনের লিখিত সংবিধান শুধু ভারতের নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের সংবিধানও কিন্তু লিখিত সংবিধান। কিন্তু আমরা যদি ব্রিটেন বা নিউজিল্যান্ড, স্পেন বা সৌদি আরবের কথা বলি, তাদের কিন্তু সংবিধান সবই অলিখিত সংবিধান, ঠিক আছে? এই কথাটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং এটাও তোমরা মাথায় রাখবে যে এই যে গণপরিষদে খসড়া কমিটি ছিল, এই খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি, যার চেয়ারপারসন ছিলেন কে? আর কেউ নয়, ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে? যিনি সংবিধানের জনক হিসেবে আমরা পরিচিত তিনি, তাই তো? তো এই সংবিধান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। তার আগে তোমাদের আরেকবার বলে রাখি, এই সংবিধান তো হচ্ছে, সংবিধানের মোট কতগুলো ধারা এই সমস্ত রয়েছে বর্তমানে। তোমাদের আগে যে সংবিধানটা ছিল, প্রথমে যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সময় সংবিধানে 395টি ধারা ছিল, এবং বর্তমান সংবিধানে যেখানে 470 প্লাস কিন্তু তোমাদের এখানে ধারা সংখ্যা রয়েছে, এবং 22টি কিন্তু পার্ট ছিল প্রাথমিক পর্বে। বর্তমানে কিন্তু তোমাদের 25টি পার্টে বিভক্ত আছে, এবং আগে ছিল 8টি শিডিউল, বর্তমানে কিন্তু সেটা বেড়ে হয়েছে 12টি শিডিউল। এবং এখানে যদি আমরা প্রিয়াম্বেলের কথা বলি, প্রিয়াম্বেল কিন্তু দুটোতেই একটা একটা করে রয়েছে, ঠিক আছে? তো প্রিয়াম্বেল একটাই রয়েছে। তো চলো, আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা শুরু হচ্ছে, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হচ্ছে কত সালে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশানগুলো তোমরা ভালো করে দেখে নেবে। অপশান নম্বর এ আমাদের রাইট অ্যান্সার হবে 26 নভেম্বর 1949। ভারতের সংবিধান কিন্তু এটা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই ভারতের সংবিধান কার্যকর কবে হচ্ছে সেটা আমরা দ্বিতীয় প্রশ্ন আগে দেখি। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি আছে? হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনই আছে। তো ভারতের সংবিধান কার্যকর করা হচ্ছে কবে? সালটা ভালো করে দেখে নেবে, অপশানটা দেখো ভালো করে। এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর করা হচ্ছে। তাহলে কি বললাম, একটু আগের প্রশ্নটা ছিল 26 নভেম্বর আমাদের 1949-এ ভারতের সংবিধান গ্রহণ করা হচ্ছে। আর এই 26 নভেম্বর এই দিনটি আমরা কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি। আর এই যে 26 জানুয়ারি 1950 সালটি ভারতে আমাদের যে ভারতের সংবিধান এটা কার্যকর করা হচ্ছে এই দিনটাতে, তো এই দিনটি আমরা কিন্তু প্রজাতন্ত্র দিবস, এবং অর্থাৎ আমরা কিন্তু এটা রিপাবলিক ডে হিসাবে কিন্তু এই দিনটি আমরা পালন করে থাকি। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আর এই যে রিপাবলিক ডে সম্পর্কে যেহেতু আমাদের প্রশ্ন আসলো, তাই তোমাদের বলে রাখি, ভারত কিন্তু এই যে রিপাবলিক ডে পালন করছে প্রথম কত সালে? এই 1950 সালেই কিন্তু ভারত প্রথম রিপাবলিক ডে পালন করছে। অর্থাৎ প্রশ্নটা রেলে এইভাবে জিজ্ঞাসা করা ছিল যে ভারত প্রজাতন্ত্র প্রজাতন্ত্র হচ্ছে, মানে প্রজাতন্ত্র কবে হচ্ছে আর কি, ঠিক আছে? প্রজাতন্ত্র স্থাপিত হচ্ছে ভারতে কবে? এটা কিন্তু 1950-এ কিন্তু হচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেই সময় চিফ গেস্ট হিসাবে কে নিযুক্ত ছিলেন, মানে কে তিনি এসেছিলেন চিফ গেস্ট হিসাবে? তিনি কিন্তু ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন কে? সুকর্ণ, ঠিক আছে? এটা কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, সুতরাং তোমাদের এটা বলে দিলাম। এবং 2024 সালেরও 26 জানুয়ারি কিন্তু ভারতের চিফ গেস্ট কিন্তু ভারতে কিন্তু একজন চিফ গেস্ট উপস্থিত ছিলেন। তিনি কে? তিনি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এই প্রশ্নটাও কিন্তু বারবার পরীক্ষায় আসবে তোমাদের আপকামিং যে কোনো এক্সামে, এনটিপিসি হোক বা টেকনিশিয়ান বা আরপিএফ, যে কোনো এক্সামে কিন্তু আসবে। পরবর্তী আমরা যদি প্রশ্ন দেখি, তার আগে তোমাদের বলে রাখি, এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এখানে কিন্তু 11টা সেশন হয়েছিল, ঠিক আছে? এটাও মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, ঠিক আছে? গণপরিষদে স্থায়ী সভাপতি, এটাও কিন্তু মনে রাখতে হবে। অস্থায়ী কিন্তু সচিদানন্দ সিনহা, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে। চলো, পরবর্তী আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা রয়েছে, দ্বিতীয় প্রশ্নটা কি আছে? তৃতীয়, গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল? গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হচ্ছে কত সাল? এইগুলো তোমরা অপশানটা ভালো করে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে
22 জুলাই 1947 সালে কিন্তু গণপরিষদে ভারতীয় পতাকা কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে, ঠিক আছে, অ্যাডপ্টেড হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। আর এখানে দেখে রাখবে এই যে রেশিওটা, এখানে কিন্তু প্রস্থ এবং লেংথের যে রেশিও সেটা কিন্তু 2:3 অনুপাতে কিন্তু এখানে আছে, ঠিক আছে। আর ভারতের জাতীয় পতাকার নকশাটা কে তৈরি করছে, এটা কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু এই জাতীয় পতাকার নকশাটা কিন্তু তৈরি করেছিলেন, ঠিক আছে। আর এটা কিন্তু 22 জুলাই 1947 এটা কিন্তু গ্রহণ করা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই বারবার এসছে, ওই জন্যই কিন্তু আমরা এগুলো ইনক্লুড করেছি। আজকের ক্লাসটা কিন্তু কেউ বাদ দিতে পারবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। যদি তোমরা এসএসসি, রেল বা আপকামিং যে কোনো এক্সাম দাও না কেন, অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এই ক্লাস থেকে। 1 নম্বর তোমরা একদম সিকিউর করতে পারবে সামান্য একটা মাত্র ক্লাস থেকে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটার কিন্তু রাইট অ্যান্সার হবে আমাদের কোথায়? দিল্লিতে। নিউ দিল্লিতে কিন্তু এই গণপরিষদের প্রথম অধিবেশন এটা কিন্তু হয়েছিল কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে। তো এই যে প্রথম অধিবেশন হচ্ছে, ফার্স্ট সেশন, সালটা কত সালে? 1946-এর 9 ডিসেম্বর কিন্তু প্রথম অধিবেশন বসছে গণপরিষদের, এটা ফার্স্ট সেশন। এই সময় প্রেসিডেন্ট পদে কে ছিল, এটাও পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি। সেটা ছিল কিন্তু সচ্চিদানন্দ সিনহা, গণপরিষদের অস্থায়ী কিন্তু ছিলেন তিনি। কিন্তু ঠিক তার দুদিন পরই এই 11 ডিসেম্বর 1946-এই কিন্তু গণপরিষদ তার স্থায়ী হিসাবে তার প্রেসিডেন্ট কিন্তু নির্বাচন হয়ে যায়, যেটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রথম স্থায়ী সভাপতি হয়ে যান, ঠিক আছে। তো প্রথমবার অধিবেশনে যখন দিল্লিতে হচ্ছে তখন হচ্ছে 9 ডিসেম্বর 1946 সাল, আর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কিন্তু সচ্চিদানন্দ সিনহা, এটা কিন্তু রাজেন্দ্র প্রসাদ নয়। 11 ডিসেম্বর থেকে রাজেন্দ্র প্রসাদ কিন্তু প্রেসিডেন্ট পদে কিন্তু ছিলেন অধিবেশনে গণপরিষদে, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তা পরবর্তী প্রশ্নে তোমরা দেখে নাও তাহলে কী হবে আমাদের রাইট অ্যান্সারটা। একটু আগে যেটা বললাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যেটা আমাদের স্থায়ী সভাপতি হবে, আর ডক্টর যে সচ্চিদানন্দ সিনহা ইনি কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। ওকে, তো এই প্রশ্ন দুটো একটু ভালো করে দেখে নেবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উপস্থাপন করেছিলেন? কে ইন্ট্রোডিউস করেছিলেন এই প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলের যে ধারণা, কনসেপ্ট অফ প্রিয়াম্বেল ভারতের সংবিধানে, এটা প্রথম উপস্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু। এই প্রশ্নটা কিন্তু মাথায় রাখবে। জওহরলাল নেহেরু প্রথম কিন্তু অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিলেন, যার ভিত্তিতেই কিন্তু আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল কিন্তু তৈরি হয়েছিল। আর এই অবজেক্টিভ রেভলিউশন এটা কিন্তু কবে নিয়ে এসেছিলেন? এটা কিন্তু 13 ডিসেম্বর 1946, 13 ডিসেম্বর 1946 সালে কিন্তু জওহরলাল নেহেরু তিনি কিন্তু অবজেক্টিভ রেজলিউশন এটা কিন্তু তিনি পাস করেছিলেন, ঠিক আছে, রেজলিউশন। ওকে, তো এর ভিত্তিতে কিন্তু প্রিয়াম্বেলটা গঠন হচ্ছে। আর এগুলো তোমরা অবশ্যই একটু দেখে রাখবে। আর এই অবজেক্টিভ যে রেজলিউশন এটা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা অ্যাকসেপ্ট করা হয়েছিল, এটা কত সালে এটাও জিজ্ঞাসা করা হতে পারে। তো এটা কিন্তু উপস্থাপন করছে 13 ডিসেম্বর 1946-এ সংবিধান গণপরিষদে, ঠিক আছে। অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহরু এটা উপস্থাপন করছে, আর এটা পাস্ট হচ্ছে বা এটা আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে গণপরিষদের দ্বারা, যেটা কিন্তু 22 জানুয়ারি 1947 সালে কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে গণপরিষদ, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবে। আর যেটা বললাম প্রিয়াম্বেল, যেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে 26 নভেম্বর 1949 যেটা সংবিধান দিবস, এবং 26 জানুয়ারি 1950 যেটা কেম ইনটু ফোর্স আসছে, যেটা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করছি। তো চলো পরবর্তী প্রশ্নে আসি। ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সংবিধানের যে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেলটা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর ভারতের সংবিধানের যে প্রিয়াম্বেলটা এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং এখানকার বিভিন্ন পার্ট কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। যেমন আমরা যদি বলি এই যে অবজেক্টিভ রেজলিউশন যেটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে, এটা কোথা থেকে? এটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে, যেটা তোমাদের বলে দিলাম, এটা কিন্তু আমাদের প্রিয়াম্বেলের একটা পার্ট, যেটার মাধ্যমে আমাদের প্রিয়াম্বেলটা তৈরি হচ্ছে। জওহরলাল নেহরু সেটা কিন্তু এনেছিলেন। সোভিয়েত রাশিয়া বা এইখান থেকে আমরা কি নিয়েছি? সোভিয়েত ইউনিয়ন থেকে। এখান থেকে কিন্তু আমরা প্রিয়াম্বেলে কোন জিনিসটা নিয়েছি? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস এর আইডিয়াগুলো আমরা নিয়েছি প্রিয়াম্বেলে এই রাশিয়ার থেকে। ফ্রান্সের থেকে আমরা কী নিয়েছি? ফ্রান্সের থেকে এই প্রিয়াম্বেলের মধ্যে যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এই সমস্ত শব্দগুলো আছে, এগুলো কিন্তু আমরা ফ্রান্স থেকে কিন্তু এগুলো নিয়েছি, ঠিক আছে। অস্ট্রেলিয়া থেকে আমরা কোন জিনিসটা নিয়েছি? পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে, এইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে প্রিয়াম্বেলের ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া সংবিধান থেকে কিন্তু আমরা এটা নিয়েছি, ঠিক আছে। এবং আর আদার্স যে সমস্ত পার্টগুলো সেগুলো সবই আমাদের 1935-এর ভারত শাসন আইন থেকে কিন্তু আমরা নিয়েছি বাকি পার্টগুলো।
তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর প্রিয়াম্বেল থেকে অবশ্যই মাথায় রাখবে, প্রিয়াম্বেল কিন্তু একবারই মাত্র সংশোধন করা হয়েছিল, যেটা কিন্তু 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1976 সালে, ঠিক আছে, যেখানে সোশ্যালিস্ট, সিকিউলার এবং ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ কিন্তু অ্যাড করা হয়েছিল আমাদের ভারতের সংবিধানে। তো এখনও পর্যন্ত কতবার ভারতের সংবিধানের প্রস্তাবনাটা বা প্রিয়াম্বেলটা কিন্তু এখনও পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে? একবার। কত সালে? 1976 সালে। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন কোন শব্দ যুক্ত করা হচ্ছে? সোশ্যালিস্ট, সিকিউলার, ইন্টিগ্রিটি। চলো পরবর্তী প্রশ্নে আসি। মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো মৌলিক অধিকারের সংবিধান কোন দেশের সংবিধান থেকে? একটু আগে যেটা বললাম প্রিয়াম্বেল, কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমাদের আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, যে এটা দেশে একটা প্রিয়াম্বেল থাকবে। প্রিয়াম্বেলটা কি? মানে সম্পূর্ণ সংবিধানের একটা জিস্ট, ঠিক আছে, সেটাই হলো আমাদের প্রিয়াম্বেল, যেটা প্রথম পৃষ্ঠাতেই রয়েছে সংবিধানের। আর সংবিধানের প্রিয়াম্বেল কিন্তু একটা ইন্টিগ্রেটেড পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, এটা একদম অভিন্ন একটা পার্ট, এটা কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলেও দিয়েছে। তো মৌলিক অধিকারের ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে এটা ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। তো আমাদের কতগুলো ফান্ডামেন্টাল রাইটগুলো রয়েছে বর্তমানে? কিন্তু আমাদের দেয়ার আর 6 ফান্ডামেন্টাল রাইটস, ওকে, 6। তো এই 6 ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কিন্তু যেগুলো পড়ছে সেগুলো কিন্তু আমি একটু পরে আলোচনা করব, যেটা 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে এবং পার্ট 3-তে অবস্থান করছে, ঠিক আছে, 12 থেকে 35-এর মধ্যে অবস্থান করছে এবং সংবিধানের পার্ট নাম্বার 3-তে অবস্থান করছে। এটুকু এখন জেনে রাখো, পরেরটুকু আমি পরবর্তী না, এই ভিডিওরই পরবর্তী কোশ্চেনে আমি আলোচনা করছি। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এই কোশ্চেনটা একটু আগে আমরা বললাম, ভারতের সংবিধানের যে প্রস্তাবনা এখনও পর্যন্ত একবারই মাত্র সংশোধন করা হয়েছে, যেটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনী, তাই তো। আর এখানে কিন্তু সোশ্যালিস্ট, সেকিউলার এই সমস্ত শব্দগুলো কিন্তু অ্যাড করা হচ্ছে সোভেরেইন এবং ডেমোক্রেটিকের মাঝখানে। সুতরাং 42তম আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আসি। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? অবশ্যই কিন্তু অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হবে। 1946 সালে কিন্তু ক্যাবিনেট মিশন বা যেটা আমাদের ভারতে এসেছিল, ঠিক আছে। আর এই যে ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশনের হেড কে ছিল? এখানে কিন্তু হেড ছিলেন কে? পেথিক লরেন্স, ঠিক আছে। এই ক্যাবিনেট মিশনে কিন্তু হেড ছিলেন পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্টাফোর্ড ক্রিপস, এই তিনজন কিন্তু এসেছিলেন ক্যাবিনেট মিশন প্ল্যান, যার মাধ্যমে কিন্তু আমাদের ভারতের সংবিধান তৈরি হচ্ছে, ঠিক আছে, যার পরিপ্রেক্ষিতে আর কি, পরিপ্রেক্ষিতে। পরবর্তী আমরা প্রশ্ন দেখি। ক্রিপস মিশন কত সালে ভারতে আসছে? তো ক্রিপস মিশন সম্পর্কে তোমরা সকলেই পড়েছো। ক্রিপস মিশন কিন্তু 1942-এর দিকে কিন্তু তিনি ভারতে আসছেন, ক্রিপস মিশন, তাই তো। তো 1942-এ ভারতে আসছে ক্রিপস মিশন। পরবর্তী প্রশ্ন দেখব। ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার একমাত্র কে? দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বর্তমানে যিনি আছেন দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু আমাদের ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই তিন বাহিনীর কিন্তু প্রধান, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর তিনি কিন্তু আর্টিকেল 53-র মাধ্যমে তাকে কিন্তু এই পাওয়ারটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্নে আসি। হাইকোর্টের প্রধান বিচারপতিদের কার দ্বারা নিযুক্ত হন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইকোর্টের প্রধান বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হন? হাইকোর্টের প্রধান বিচারপতিরা অবশ্যই কিন্তু এখানে কি বলেছে, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? অবশ্যই রাষ্ট্রপতির দ্বারা, তাই তো। রাষ্ট্রপতির দ্বারা তো নিযুক্ত হনই, এবং রাষ্ট্রপতির সুপারিশে রাজ্যপালের দ্বারাও হতে পারে, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। সুপ্রিম কোর্ট কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? এই কোশ্চেনটা তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সারটা দেবে। এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু অলরেডি বিভিন্ন ক্লাসে করিয়ে দিয়েছি, ঠিক আছে। কমেন্ট সেকশনে অ্যান্সারটা অবশ্যই দেবে, আর যত ধরনের হবে সেই নামগুলো যদি বলতে পারো খুব ভালো হবে। চলো পরবর্তী কোশ্চেনে আসি। সংসদের স্থায়ী কক্ষ কোনটা? তোমরা সকলে জানো, আশা করছি সকলেই জানো এটা। সংসদের স্থায়ী কক্ষ কোনটা? কি আছে? লোকসভা, রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা, নাকি কোনোটাই নয়? তো সংসদের স্থায়ী কক্ষ একমাত্র কিন্তু রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে সংসদের স্থায়ী কক্ষ। তার কারণ কি? কারণ লোকসভা কিন্তু এটা কিন্তু ভেঙে যেতে পারে, আর এটা কিন্তু 5 বছরের জন্য আসে, কিন্তু 5 বছর কমপ্লিট নাও হতে পারে। কিন্তু রাজ্যসভা এটা কখনোই ভাঙবে না। কারণ এটা কি করে হচ্ছে, এটা চলছে কিভাবে? এটা কিন্তু প্রতি বছর 1/3 মেম্বার রিটায়ার করছে এবং পরবর্তীতে আবার ইলেক্ট হয়ে আসছে। অর্থাৎ রাজ্যসভা কোনো পিরিয়ড নেই। রাজ্যসভার যদি বলি রাজ্যসভা কত বছরের জন্য, উত্তর হবে কোনোটাই নয়। কারণ রাজ্যসভা কোনো দিন হবে না। কারণ উত্তর যদি হবে তাহলে রাজ্যসভার যে পদে যারা আছে সেই মেম্বাররা হবে। রাজ্যসভার মেম্বাররা 6 বছরের জন্য কিন্তু এরা
নির্বাচিত হয় এবং প্রতি বছর কিন্তু 1/3 রিটায়ার করে আর তার পরিবর্তে প্রতি বছর আবার ইলেক্টেডও হয়। সুতরাং রাজ্যসভা কখনো ভাঙবে না, এটা মানে প্রতিনিয়ত চলতে থাকবে, ঠিক আছে। আর লোকসভা রাজ্যসভা যদি বলে যৌথ অধিবেশন কে আহ্বান করে, এটা কিন্তু রাষ্ট্রপতি আহ্বান করে। আর লোকসভা রাজ্যসভা যখন যৌথ অধিবেশন আহ্বান করে, এই লোকসভার সভাপতিত্ব কে করে? আমরা জানি লোকসভা স্পিকার করে, যে ওম বিড়লা বর্তমানে আছে। আর রাজ্যসভা সভাপতিত্ব কে করে? উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট করে, বর্তমানে যেমন জগদীপ ধনখড় আছেন, তাই তো। তো প্রশ্ন যদি হয় যে এই যে লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশনকে আহ্বান করেন, এটা রাষ্ট্রপতি হবে, কিন্তু যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করবে? সেক্ষেত্রে সেটা কিন্তু রাজ্যসভার ওই আমাদের ভাইস প্রেসিডেন্ট করবেন, নাকি লোকসভার ওই স্পিকার করবে? রাইট অ্যান্সার হবে লোকসভা স্পিকার, ঠিক আছে। কারণ রাজ্যসভায় এই যে উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু নির্বাচিত হন না, তিনি কিন্তু পার্মানেন্ট মেম্বার নন কিন্তু এক্ষেত্রে, ঠিক আছে। কারণ লোকসভা স্পিকারই সেই ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। আর যেহেতু ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, ওই জন্য কিন্তু মানে পদাধিকার বলে আর কি, যে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হবে সে কিন্তু অলরেডি রাজ্যসভার চেয়ারম্যান পদে অলরেডি সে মানে সেটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এই জন্য আমরা এই কথাটা বলছি, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের সকলকে দিয়ে রাখি। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন আমাদের কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা ক্লাসটা দেখছো, সেখানে কিন্তু করানো হচ্ছে। 133টা শিফটের 5000+ জিকে কোশ্চেন রয়েছে। সম্পূর্ণ পিডিএফটা তোমরা দেখো আগে, তারপর তোমরা এটা নেওয়ার চেষ্টা করবে। তো এখানে কিন্তু তোমাদের 300+ কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে, ঠিক আছে। 5000+ জিকে কোশ্চেন রয়েছে এবং এগুলো সবই কিন্তু এনটিপিসি 2020-21-এর কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তর, ঠিক আছে। আর বাংলা ভাষায় অনলাইনের ফরম্যাটে আছে। অলরেডি বিভিন্ন ছাত্রছাত্রী, অনেক ছাত্রছাত্রী কিন্তু এটা কিন্তু আমাদের প্রিন্ট করে তারা পড়াশোনা শুরু করেছে, ঠিক আছে। তো তোমরা যদি নিতে চাও, অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আর এখানে যে পিডিএফটা দেখছো, এখানে 157 পৃষ্ঠা হয়তো তোমরা শো করছে, এটা কিন্তু দুটো পার্টে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। এটা কিন্তু 300+ তোমাদের পেজ সংখ্যা হবে, ঠিক আছে। তো পরবর্তী তোমরা কিন্তু এটা দেখে নেবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে। আর তোমাদের বলে রাখি, যারা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিতে চাও, তারা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে। কারণ ডিসেম্বরের পর কিন্তু এটা কিন্তু দাম বেড়ে যাবে। আর কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু বিভিন্ন এক্সামে কমন দিয়েছি, সিএইচএসএল, সিজিএল, সিপিও 2024 এবং এমনকি এএলপি 2024-এর যে পেপারটা হয়েছে লেটেস্ট, সেইখানেও কিন্তু আমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন দিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখবে, কারণ ওটা প্রাইস তোমাদের প্রতি মাসে হয়তো 4-5 টাকা হচ্ছে, ঠিক আছে। 51 টাকা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024। তো এইভাবে কিন্তু অনলাইনের ফরম্যাটেও আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এগুলো সবই কিন্তু প্রিন্টেবল ফরম্যাট, সব প্রিন্টও করা যাবে। তো তোমরা কিন্তু দেখে নেবে, এগুলো সমস্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া আছে। আর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কিন্তু পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, আবারও বলছি, শুধুমাত্র 51 টাকাতে পাচ্ছ এই কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে। আর এটা যদি নিতে চাও, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওকে। আচ্ছা, আর কেউ যদি এসএসসি জিডি কনস্টেবলে তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু তোমাদের জিডির এক্সাম হবে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে তোমাদের সম্ভবত শুরু হচ্ছে। তো তোমাদের হাতে এখনও মোটামুটি 2 মাস এখনও টাইম আছে। তো তোমরা যদি এই এসএসসি জিডির বিগত বছর অর্থাৎ 2024-এরই যে লেটেস্ট যে পেপারটা হয়েছিল 53টা শিফটে, তো তার যদি জিকে সেকশনের যে পিডিএফটা যদি তোমরা নিতে চাও, কালেক্ট করতে চাও অনলাইনের ফরম্যাটে বেঙ্গলি ভাষায়, তো তোমরা কিন্তু নিতে পারো। এটা কিন্তু তোমরা 50 টাকা সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে। ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে। তো আমাদের কাছে তিনটে পিডিএফ আছে, তোমরা কিন্তু যেটা নিতে চাও অবশ্যই দিয়ে দেবে। জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিডি 2024-এর জিকে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এবং এনটিপিসি 2024-এর 133টা শিফট যেখানে 5000+ জিকে কোশ্চেন আছে, তার সম্পূর্ণ পিডিএফ দেওয়া আছে। তো তোমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, তার আগে তোমাদের বলে রাখি, এখানে লোকসভা রাজ্যসভার সিটগুলো তোমরা একটু দেখে নেবে। লোকসভা কিন্তু সর্বোচ্চ সিট সংখ্যা কত? এটা কিন্তু 550 কিন্তু লোকসভা সর্বোচ্চ সিট সংখ্যা, এবং রাজ্যসভার ক্ষেত্রে 250 কিন্তু সর্বোচ্চ সিট সংখ্যা। যেখানে কিন্তু রাজ্যসভায় মনোনীত হয়ে থাকে, কতজন মনোনীত করা হয় রাষ্ট্রপতির দ্বারা? এখানে কিন্তু 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে থাকে, ঠিক আছে। আর এই 550-এর মধ্যে কিন্তু আগে ছিল 552, এই দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান রাষ্ট্রপতি মনোনীত করতো, সেটা কিন্তু এটা সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা পরবর্তী কোশ্চেনে ফিরে আসি, ক্লাস নয়। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে থাকেন? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে থাকেন? তো অপশান নাম্বার কোনটা হচ্ছে? অপশান নাম্বার সি, অবশ্যই প্রেসিডেন্ট কিন্তু ভারতের যে অ্যাটর্নি জেনারেল, তাকে কিন্তু নিযুক্ত করে থাকে কে? অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা এই যে আমাদের অ্যাটর্নি জেনারেল, এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে আমরা পাচ্ছি? এটা কিন্তু 76 নম্বর আর্টিকেলে কিন্তু পাচ্ছি, এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল হলো আমাদের যে প্রধানমন্ত্রীর মানে সর্বোচ্চ মানে আইন কর্মকর্তা, অর্থাৎ আইন বিশেষজ্ঞ, যে প্রধানমন্ত্রীকে আইনি বিষয়ে কিন্তু সে পরামর্শ দিয়ে থাকে, সে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল
এটা 76 নম্বর আর্টিকেল থেকে আমরা পাচ্ছি। এবং বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন এটাও কিন্তু পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হয়, সেটা কিন্তু আর ভেঙ্কট রমণী কিন্তু বর্তমান কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদেও কিন্তু রয়েছেন। এবং প্রথম যে অ্যাটর্নি জেনারেল ছিলেন তার নাম কি, এটাও পরীক্ষায় বারবার আসে, কারণ এটা স্ট্যাটিকের মধ্যে পড়ছে। তো এমসি সেতলভাদ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, তিনি কিন্তু প্রথম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। এবং এখান থেকে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে প্রধানমন্ত্রীকে তার লিগাল ম্যাটার সম্পর্কে অ্যাডভাইস দিচ্ছে, এরা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। কিন্তু এই অ্যাটর্নি জেনারেলকেই আবার এর একজন মানে সহ তোমরা মনে রাখতে পারো যে একে মানে অ্যাসিস্ট করছে, এরই অ্যাসিস্ট্যান্ট সে হচ্ছে সলিসিটর জেনারেল। এটা যদিও আমাদের সংবিধানের কোনো পদ নয়, তো এটা একটা অফিসের একটা পদ রাখা হয়েছে আর কি, এই আমাদের অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য। সেটা হচ্ছে আমাদের সলিসিটর জেনারেল। সলিসিটর জেনারেলের এটা কাজ কি, এটা হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করা তার কাছে। তো সলিসিটর জেনারেল বর্তমানে কে রয়েছেন, এটা কিন্তু তুষার মেহতা বর্তমান কিন্তু সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে রয়েছেন, ঠিক আছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর রাজ্যের ক্ষেত্রে ঠিক কী হয়, রাজ্যের ক্ষেত্রে কিন্তু অ্যাডভোকেট জেনারেল, যে কিন্তু রাজ্যকে আইন বিষয়ে কিন্তু পরামর্শ দিয়ে থাকে, ঠিক আছে, লিগাল ম্যাটার্সে। এটা কিন্তু 165 নম্বর আর্টিকেলে পাচ্ছি এই অ্যাডভোকেট জেনারেল থেকে, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করে না। অপশান কি কি আছে, রাষ্ট্রপতি নিয়োগ করে না অপশান আছে আমাদের কি, উপরাষ্ট্রপতি, তোমাদের কি মনে হচ্ছে উপরাষ্ট্রপতি। তারপরে আছে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি, অবশ্যই রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। ইউপিএসসি চেয়ারম্যান অবশ্যই নিয়োগ করা হয়। আর কারেন্ট ইউপিএসসি চেয়ারম্যান কে আছে, এটা কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা কোশ্চেন করিয়েছিলাম এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে যারা কিন্তু এখনও দেখোনি, ঠিক আছে, কারণ এখান থেকে প্রশ্ন 100% একটা কোশ্চেন কিন্তু আসবেই। ঠিক যেরকম আজকের ক্লাসটা হচ্ছে ঠিক সেই রকমই কিন্তু এই ক্লাসটা করানো হয়েছে। অবশ্যই কিন্তু এআইআর একাডেমিক চ্যানেলেই কিন্তু ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট। তো এখানে তোমরা দেখে নেবে যে উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয় না, তিনি কিন্তু আমাদের লোকসভা রাজ্যসভার মাধ্যমে অর্থাৎ ইলেক্টেডের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। আর বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছেন, জগদীপ ধনকর, তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, ঠিক আছে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইনি বিষয়ক কর্মকর্তা তাকে কি বলা হয়। তো একটু আগে আমরা কোশ্চেনটা দেখলাম, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল 76 থেকে যাকে পাচ্ছি, বর্তমান কে আছে, আর ভেঙ্কট রমণী আছে, তাই তো। তো এই কোশ্চেনটা অবশ্যই তোমরা দেখে নেবে, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে। এবং অ্যাডভোকেট জেনারেল, যেটা কিন্তু আমাদের রাজ্যের, তাই তো, 165 থেকে যাকে পাই আমরা, এটা ও আচ্ছা, 1 মিনিট, এখানে তোমাদের কি বলেছে, ভারতের যে কোনো রাজ্যের বলেছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা অ্যাডভোকেট জেনারেল হবে। আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে। তো এটার অ্যান্সার কিন্তু অ্যাডভোকেট জেনারেল হবে, কারণ বিভিন্ন রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তাই কিন্তু রাজ্যের আইনি বিষয়ক কর্মকর্তা, তাকে অ্যাডভোকেট জেনারেল বলা হয়, ঠিক আছে। আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে কেন্দ্র সরকারের, আর সলিসিটর জেনারেল হচ্ছে অ্যাটর্নি জেনারেলই অ্যাসিস্ট্যান্ট। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর। বিধান পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর হবে। অবশ্যই বিধান পরিষদের কার্যকালের মেয়াদ হবে আমাদের 6 বছর। ঠিক যেরকম আমাদের বিধান পরিষদের হচ্ছে 6 বছর, বিধানসভার হচ্ছে আমাদের 5 বছর, আর রাজ্যসভা যেমন হচ্ছে আমাদের 6 বছর, রাজ্যসভা মানে রাজ্যসভার সদস্যদের, আর লোকসভার হচ্ছে আমাদের 5 বছর, ঠিক আছে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি, রাজ্যসভা এবং লোকসভার সমান ক্ষমতার অধিকারী কোন বিষয়ে। অপশান কি আছে, সরকার অপসারণ, ছাঁটাই প্রস্তাব, নাকি চাকরি সৃষ্টি, না সংবিধান সংশোধন। অবশ্যই সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার কিন্তু সমান ক্ষমতা রয়েছে সংবিধান অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে, ঠিক আছে, সংশোধনের ক্ষেত্রে। ভারতের সংবিধানে কোন অংশে প্রজা কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার কথা বলা আছে, এটা কিন্তু অবশ্যই বলা আছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এটা পাচ্ছি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাথায় কিন্তু অবশ্যই রাখতে হবে এটা। আর ডিপিএসপি কত নম্বর আর্টিকেলে পড়ছে, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু 36 to 51 নম্বর আর্টিকেলে পড়ছে, যেটা আমাদের পার্ট 5-এ পড়ছে, ঠিক আছে। চলো পার্ট 4-এ পড়ছে, 5 বলে দিলাম আমি, 4-এ পড়ছে এটা, ঠিক আছে। পরবর্তী আমরা প্রশ্ন আছে, যেটা ভারতের সংবিধান দিবস পালন করা হচ্ছে কত তারিখে। এটা তোমাদের একটু আগেই যেটা বলেছিলাম, 26শে নভেম্বর, জানুয়ারি কিন্তু নয়, 26 নভেম্বর সংবিধান দিবস, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। চলো পরবর্তী প্রশ্ন আছে, কত সালে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে ভারত আত্মপ্রকাশ করছে। এই প্রশ্নটা কিন্তু এনটিপিসি এএলপি বিগত বছরে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা কিন্তু 1950 সালে কিন্তু ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করছে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করছে। ভারতের রাজ্যসভায় একটু আগে কি বললাম, ভারতের যে উপরাষ্ট্রপতি আছে, ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, অর্থাৎ পদাধিকার বলে বা অটোমেটিক্যালি রাজ্যসভার যে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় তিনিই কিন্তু রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন। সুতরাং উপরাষ্ট্রপতি আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব,
বলেছে ভারতের সংবিধানের মৌলিক অধিকার 9 কোনটা। তো আমাদের দেখতে হবে অবশ্যই মৌলিক অধিকার কোনগুলো আছে। তো সাম্যের অধিকার একটা মৌলিক অধিকার অবশ্যই পড়ছে, যেটা কিন্তু 14 থেকে 18 মধ্যে পড়ছে। স্বাধীনতার অধিকার এটা পড়ছে আমাদের 19 থেকে 22-এর মধ্যে। সম্পত্তির অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, এটা কিন্তু আমাদের 23-24-এর মধ্যে পড়ছে, শোষণের বিরুদ্ধে অধিকার। তো এখানে রাইট অ্যান্সার হবে সম্পত্তির অধিকার। এটা কিন্তু ভারতের সংবিধানের বর্তমানে কিন্তু মৌলিক অধিকার নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাইট টু প্রপার্টি ইজ নট এ কারেন্ট, যে আমাদের যে রাইট টু প্রপার্টি রয়েছে এটা কিন্তু মৌলিক অধিকার নয়, ফান্ডামেন্টাল রাইট কিন্তু নয়। এটা বর্তমানে একটা লিগাল রাইট, যেটা কিন্তু তোমাদের 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটা সরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা আগে ছিল তোমাদের কোথায়? আগে যেটা ছিল আমাদের এখানে তোমাদের সম্পত্তির অধিকার, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে সেটা রাখা হয়েছে 300A-তে, বর্তমানে যেটা লিগাল রাইট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কখনোই এখন বর্তমানে এটা মৌলিক অধিকার নয়। তার কারণ কি? মৌলিক অধিকার আর লিগাল রাইটের মধ্যে পার্থক্য কী আছে? কারণ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো যদি কিছু হয়ে থাকে, এই আমাদের মৌলিক অধিকার যখন কোনো ক্ষেত্রে আমাদের লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে চলে যাব। কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 32-এর মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এই সমস্ত কিছু সেই ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করবে, সম্পত্তির ক্ষেত্রে। আমি এত কিছু এখন বিষয়ে যাচ্ছি না। তো সুপ্রিম কোর্টে আমরা চলে যেতে পারবো এবং সুপ্রিম কোর্ট সেটা আমাদের পক্ষে রায় দেবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে এই সম্পত্তির অধিকারকে সরিয়ে দেওয়া হয়েছে লিগাল রাইটে, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট এখন কিছু করতেও পারবে না, ঠিক আছে, তো কোনো রকম আইনি সমস্যা হলে। তো এই জন্য কিন্তু ভারতের সংবিধানের এই যে বলে না, এই 32 নম্বর আর্টিকেলকে আমাদের বি আর আম্বেদকর কী বলেছিল? এটাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিল, এই 32 নম্বর আর্টিকেলকে, তাই তো? তো এটা এই জন্যই বলেছিল, কারণ আমরা এই আমাদের মৌলিক অধিকার খণ্ডন হলে আমরা ডাইরেক্ট কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে চলে যেতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখছি, ভারতের সংবিধানে কোন নম্বর ধারায় সিভিল কোড অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড ইউসিসির কথা বলা হচ্ছে? ইউনিফর্ম সিভিল কোড এটা কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? এটা আর্টিকেল 44-এ কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি, এই ইউনিফর্ম সিভিল কোডটা কি? এটা কিন্তু কিছুই না, এটা কিন্তু সমস্ত ধরনের যে রিলিজিয়াস কমিউনিটি আছে তাদেরকে সিঙ্গেল ল প্রোভাইড করাই হচ্ছে এই ইউসিসির কাজ, ঠিক আছে, মূল লক্ষ্য আর কি। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অবশ্যই কিন্তু জি ভি মবলঙ্কর, গণেশ বাসুদেব মবলঙ্কর, ঠিক আছে। আর বর্তমান কে আছে? লোকসভা স্পিকার আছে ওম বিড়লা, ঠিক আছে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি, অর্থবিল একমাত্র নিম্নলিখিত কোন স্তরে উপস্থাপিত হতে পারে? এটা কিন্তু আমাদের কি কোশ্চেনটা আছে, অর্থবিল কোন স্তরে, এটা লোকসভা কোন স্তর, লোকসভা না, এটা কোন স্তরে উপস্থাপন করা যেতে পারে? এটা কেবলমাত্র লোকসভা, পার্লামেন্টের যে কোনো কক্ষে, কেবলমাত্র রাজ্যসভা, না যৌথ? তো অবশ্যই কিন্তু একমাত্র লোকসভায় কিন্তু অর্থবিল উপস্থাপন করা যেতে পারে, ঠিক আছে, তা আবার রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। আর এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন আছে, তার আগে তোমরা একটু এই কোশ্চেনটা একবার দেখে রাখবে যে মানি বিলটা কত নম্বর আর্টিকেলে পড়ছে, ঠিক আছে, এটা কিন্তু 110 নম্বর আর্টিকেলে পড়ছে মানি বিল। আর এই যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যাকে আমরা এক কথায় সংক্ষিপ্ত হিসাবে বাজেট বলে থাকি, এটা কত নম্বর আর্টিকেলে পড়ছে? এটা কিন্তু 112 নম্বর আর্টিকেলে পড়ছে, পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আর আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় কত থেকে? 1 এপ্রিল থেকে আমাদের শুরু হয় এবং 31 মার্চ পর্যন্ত এটা চলে থাকে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব, রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি? একটু আগে আমরা করলাম কোশ্চেনটা, তাই না? রাজ্যের আইনসভার উচ্চ কক্ষ যেটা কিন্তু বিধান পরিষদ, আর নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা। বিধানসভা সব রাজ্যেই আছে, বিধান পরিষদ সব রাজ্যে নেই, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, কত নম্বর আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা আছে? যেটা কিন্তু আনটাচেবিলিটি কথা বলা রয়েছিল, যেটা কিন্তু আমাদের আর্টিকেল 17 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে, একটা লাইক করবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে। আর তোমাদের অবশ্যই বলবো, এর আগের যে কোশ্চেনটা আমরা আলোচনা করলাম, আগের কোশ্চেনটা আমাদের কী ছিল? রাজ্যের আমরা একটু বললাম যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ নেই, তাহলে তোমাদের অ্যান্সার হবে এই যে কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সারটা জানাবে। এর আগেও আমরা বিভিন্ন ক্লাসে উত্তর দিয়ে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি, ছটা এমন রাজ্য রয়েছে যাদের কিন্তু বিধান পরিষদ আছে, ঠিক আছে। এই 6টা রাজ্যের নাম তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি বিধান পরিষদ আছে? না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ কিন্তু নেই, বিধানসভা আছে, ঠিক আছে। তো চলো অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা রাইট অ্যান্সার করে দেবে, যেগুলো কমেন্ট সেকশনে আমরা বলতে বললাম। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তোমাদের যদি কোনো পিডিএফের যদি ইনকোয়ারি থাকে কোন পিডিএফের সম্পর্কে, তো এই নম্বরে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, শুধুমাত্র মেসেজের মাধ্যমে, ঠিক আছে। আমাদের কাছে কী কী আছে একটু আগেই বললাম, এনটিপিসি পিবিএসসি আর জিকে কোশ্চেন আছে, 133টা শিফট, বাংলা ভাষায় বেঙ্গলি ভাষায় পেয়ে যাবে, 300+ পেজ সংখ্যা রয়েছে, পিবিএসসি আর জিকে কোশ্চেন, ঠিক আছে। আর কীভাবে জিডি 2024-এর
জিকে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেখানে 53টা শিফট আছে 50 টাকায়। আর আছে কি জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স আছে সম্পূর্ণ বাংলা ভাষায়। প্রতি মাসে টপ 100টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা আছে, যেগুলো থেকেই কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি কমন চলে এসেছে। সুতরাং এটা সম্পূর্ণ পিডিএফটি তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 51 টাকাতে পেয়ে যাচ্ছ। তো চলো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আসছি। অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ফলো করে রাখবে, কারণ এই চ্যানেল দুটো তোমাদের কিন্তু অবশ্যই জিকে সেকশন স্ট্রং করে দেবে তোমাদের যে কোনো এক্সামে, ঠিক আছে। আর বিধান পরিষদ তোমাদের বলে দিলাম, এটা কিন্তু 6টা রাজ্যে আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে 6টা রাজ্য কোনগুলো ছিল। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পিডিএফ বা নোটিফিকেশনের পিডিএফ সমস্ত কিছু ওখানে কিন্তু শেয়ার করা হয়ে থাকে। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আসছি।